গুড মর্নিং স্টুডেন্টস। আই হোপ তোমরা খুব ভালো আছো। শুভ নববর্ষ সবাইকে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি রোটর কারেন্ট। আমরা অলরেডি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে অনেকদিন ধরেই পড়ছি, তার ক্যারেক্টারিস্টিক্স এবং সে কিভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল অনেকগুলি আমাদের জানা হয়ে গেছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে রোটর কারেন্ট। তো আমরা জানি কি, এটা একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটর এখানে আঁকা আছে। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে দু রকম রোটর হয়, একটা স্কুইরেল কেজ রোটর আর একটা স্লিপিং রোটর বা উন্ড রোটর। এখন আমাদের ইন্ডাকশন মোটর, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে ইন্ডাকটিভ প্রসেসে ইন্ডাকশনের জন্য আমাদের কি হয়, এই রোটর বারগুলোর মধ্যে একটা ইএমএফ, আমি রোটরের মধ্যে এই রোটরের মধ্যে ইএমএফ জন্মায়, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই রোটরের এই প্রত্যেকটা বারের মধ্যে যে ইএমএফটা জন্মায়, আর এই প্রত্যেকটা ইএমএফ যে ভোল্টেজটা জন্মাচ্ছে, আর এই পুরো সার্কিটটা কমপ্লিট থাকে কোথায়, এই এন রিং দিয়ে, ব্লু কালার যেটা আঁকছি, এন রিং দিয়ে কি করা থাকে, এটাকে শর্ট করা থাকে, তাই তো? দিস আর এন রিং। তাহলে এন রিং এর জন্য তাহলে কি হয়, এখানে একটা ক্লোজ পাথ, সেই ইএমএফটা, যে পোটেনশিয়াল ভোল্টেজ, যে ইএমএফটা তৈরি হচ্ছে, ইন্ডিউসড ইএমএফটা, সেটা ক্লোজ পাথ পেয়ে যাচ্ছে। আর এই ক্লোজ পাথ পেয়ে যাওয়ার জন্য কি হয়, এখান থেকে কারেন্ট ফ্লো করা শুরু করে। ঠিক আছে? রোটরের মধ্যে কারেন্ট ফ্লো করা শুরু করে, এবং এটা অবশ্যই যেহেতু থ্রি ফেজ, সেই জন্য তিনটে ফেজের ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা শুরু করছে। ওয়েদার ইট মে বি ইন্ডাকশন স্কুইরেল কেজ রোটর অর থ্রি ফেজ উন্ড রোটর। ঠিক আছে? যেই রোটরই হোক না কেন। তো কারেন্ট কিভাবে তৈরি হচ্ছে সেটা তো আমরা অলরেডি জেনে গেছি। তো এখন এই কারেন্টটা তৈরি হচ্ছে, এই কারেন্টটা কিন্তু আবার দুটো রকমের তৈরি হয়। কেমন? যখন ধরো রোটরটা দাঁড়িয়ে রয়েছে, রোটরটা জাস্ট স্টার্ট হবে, জাস্ট স্টার্ট স্টার্ট হচ্ছে, যখন জাস্ট স্টার্ট হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, বা জাস্ট রোটরটা দাঁড়িয়ে আছে স্টার্ট হওয়ার মুখেই, তখন সেটাকে আমরা বলছি স্ট্যান্ড স্টিল কন্ডিশন। স্ট্যান্ড স্টিল কন্ডিশন মানে জাস্ট রোটরটা দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ড স্টিল কন্ডিশন। আর একটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন কি, রোটর যখন ঘুরছে, রোটর যখন রোটেট করছে, যখন রোটর রোটেট করছে, অবশ্যই সেই কেসে স্লিপ থাকবে আমাদের। তাহলে দুখানা কন্ডিশন, একটা হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে কারেন্ট কত থাকবে, আর একটা স্লিপ, যখন রোটর রোটেট করছে তখন স্লিপ কত থাকবে, সেটা আমার দেখার বিষয়। কেন আমরা দুটো কন্ডিশন দেখবো? কারণ অলরেডি আমরা দেখেছি যে আমাদের নর্মাল সময় যে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে যে ফ্রিকোয়েন্সি থাকে, আর রোটর যখন আর স্লিপ কন্ডিশন, তার ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়। তাহলে ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ হচ্ছে, তাহলে তার অনেক প্যারামিটারসই চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেরকম করে কারেন্টটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। তাহলে এবার আমাদের দেখার বিষয়, চলো আমরা চলে আসি কারেন্ট আমরা দেখব। তো অ্যাট স্ট্যান্ড স্টিল কন্ডিশন, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন আমরা কি দেখবো, যখন ওটা দাঁড়িয়ে আছে সেই কন্ডিশনে। তো লেট E20 ইএমএফ ইন্ডিউসড পার ফেজ অ্যাজ স্ট্যান্ড স্টিল কন্ডিশন, যখন দাঁড়িয়ে আছে তখন কতটা ইএমএফ পার ফেজ তৈরি হয়েছে। X20 কতটা রিয়াক্টেন্স তৈরি হয়েছে পার ফেজ। মাথায় রাখতে হবে, এই রিয়াক্টেন্স কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেবল। ভালো করে দেখো, এখানে ফর্মুলাতে কি আছে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেবল। তাহলে যদি ফ্রিকোয়েন্সি, কি বলেছিলাম, যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, যদি স্লিপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। কিন্তু এই ক্ষেত্রে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ফ্রিকোয়েন্সি আমাদের কত, স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে when at স্ট্যান্ড স্টিল স্লিপ হচ্ছে, স্লিপ কত আমাদের 1। ঠিক আছে? এটা খেয়াল রাখবে, এটা কিন্তু পরের বার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল রাখবে। তো ইম্পিডেন্স, রোটর ইম্পিডেন্স পার ফেজ অ্যাজ স্ট্যান্ড স্টিল, এটা হচ্ছে রোটর ইম্পিডেন্সের ফর্মুলা। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি।
Z20 কে আমরা ভেঙে যদি দিই r² প্লাস x20², এটা আমরা ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, রেজিস্ট্যান্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি। রেজিস্ট্যান্স কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি। রেজিস্ট্যান্স কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। তাই রেজিস্ট্যান্স কিন্তু স্ট্যান্ডস্টিল কন্ডিশনে যা থাকবে, যখন রোটর মুভ করবে তখনও, বা যখন স্লিপ থাকবে তখনও তাই থাকবে। তাহলে এটা আমাদের কারেন্টের ফর্মুলা, স্ট্যান্ডস্টিল কন্ডিশনে কারেন্টের ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাকে ভেঙে লিখলে আমাদের এইভাবে লেখা হয়, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু তোমরা টুকে রাখবে, ঠিক আছে। পরীক্ষাতে আসে, অনেক সময় ডেরাইভ করতে দেয়। আচ্ছা, এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস অঙ্ক কিন্তু আসেই। আচ্ছা, এবার চলে আসি আমরা পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর মানে cos phi, আমরা জানি। cos phi মানে আমাদের কি হবে, R20/Z20। তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা পাওয়ার ফ্যাক্টরের, ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু নিউমেরিক্যালস আসে, ঠিক আছে। তাহলে এই 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 ব্যাপারটা আমাদের কারেন্ট এন্ড পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। তাহলে স্ট্যান্ডস্টিল কন্ডিশন আমাদের হয়ে গেল। এবার চলে আসি মোটরটা যখন মুভ করছে, এই রোটরটা যখন মুভ করছে, মোটর মানে রোটর যখন ঘুরছে, ডাইনামিক্যালি ঘুরছে, তখন আমরা কি জানি, তখন অবশ্যই এটা স্লিপ থাকে আমাদের। স্লিপটা কি আবারও বলে দিচ্ছি, স্লিপ হচ্ছে সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর যে স্পিডে ঘুরছে, এদের যে ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড স্লিপ, ঠিক আছে। আগের ভিডিওগুলো ভালো করে দেখবে, সেখান থেকে স্লিপের কনসেপ্ট পেয়ে যাবে। এবার আমরা চলে আসি, যখন রোটর মুভ করছে, ঘুরছে, আমরা অবশ্যই জানি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্লিপ সবসময়ের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে যখন রোটর মুভ করে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি কি হবে দেখে নি। তো প্রথমেই আমরা চলে আসি ইএমএফ এ। ইএমএফ এর সাথে অবশ্যই স্লিপ মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এই স্লিপ হচ্ছে এস, হ্যাঁ, এসটা অবশ্যই মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। ঠিক সেরকম করে রিয়াক্টেন্স আমি কি বলেছিলাম আগের বার, রিয়াক্টেন্স কিন্তু ডিপেন্ডেবল অন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে এখানে এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু, এই যে ফ্রিকোয়েন্সি লিখলাম, এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, 2πS/F2L2। তাহলে এর জন্য কি হবে, রিয়াক্টেন্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেটাকে আমরা এই টোটাল জিনিসটাকে এস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিতে পারি, ঠিক আছে। এটাকে এস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিতে পারি, তাহলে এটা চলে আসবে। তাহলে ঠিক আছে, ইম্পিডেন্স, তাহলে এটা হচ্ছে আমার ইম্পিডেন্সের ফর্মুলা। সেটাকে ভালো, আমি এটাকে কমপ্লেক্স ফর্মে লিখেছি, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম, আর এটাকেই আমার পোলার ফর্ম, এই ইয়ে ফর্মে লিখলে এইভাবে লেখা যাবে, ঠিক আছে। পোলার ফর্মে আমি এইভাবে লিখতে পারছি। এবার চলে আসি আমার কারেন্টের ফর্মুলা। তাহলে কারেন্ট আমরা অলওয়েজ জানি, কারেন্ট আগেও দেখেছি আমরা। কারেন্টে অ্যাকচুয়ালি কারেন্ট কি, হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, আমরা সহজ কথা এটাকে জানি। তাহলে এসির ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আমাদের কি হবে, ভোল্টেজটা হচ্ছে ইএমএফ 2s, আর রেজিস্ট্যান্স কেন হবে, এখানে এসি, তাই জন্য ইম্পিডেন্স হবে 2s। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে যদি ফর্মুলা আমি বসিয়ে দিই, E2s বাই, এবার এখানে আমার জেড এর ফর্মুলা, জেড এর যে ফর্মুলাটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম। আবারও দেখো, রেজিস্ট্যান্স কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, কেন? রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপরে ইন্ডিপেন্ডেন্ট, রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, হয়ে গেল। আর এটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা, এটাকেও আমরা ভেঙে লিখলে এইভাবে লেখা যায়, ঠিক আছে। তো ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাট স্লিপ কন্ডিশন, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে ফর্মুলাগুলো। এখান থেকে নিউমেরিক্যালস আসেই আছে। কেমন, আমি একবার স্ক্রিনটা ছোট করে দিচ্ছি, দুটো একবার দেখে নাও, দুটো দেখে নাও।
এটার মধ্যে ডিফারেন্স কি, এখানে স্লিপ দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেছে, এই পুরো জায়গাটা স্লিপ দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গেছে। ঠিক আছে, আরেকবার উপর থেকে নিচে আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা স্ক্রিনটাকে থামিয়ে পুরো ব্যাপারটাকে নোট করে নেবে। ঠিক আছে, আমি পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, পরের টপিক রিলেশনশিপ বিটুইন কপার লস অ্যান্ড রোটর ইনপুট। মানে কতটা ইনপুট আমি রোটরে দিচ্ছি আর কতটা লস আমার রোটরের মধ্যে হচ্ছে, এটা জানা খুব দরকার আমাদের, কারণ এখান থেকে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তো প্রথম কথাই আমার রোটরের মধ্যে পাওয়ারটা আসে কোথা থেকে, বা রোটরের পাওয়ারটা কোথা থেকে পায়। আমরা তো রোটরে কোনো রকম সাপ্লাই দিই না, তাই তো, ইন্ডাকশন মোটরে কোনো রকম রোটরে সাপ্লাই দিই না, সাপ্লাই আমরা কোথায় দিচ্ছি, আর ওয়াই আর বি। ঠিক আছে, আমরা এই তিনটে, বা আমরা অ্যাকচুয়ালি তিনটে বল আমি এখানে তোমাদের সিম্পল ফর্মেশনে বোঝানোর জন্য রেখেছি। অ্যাকচুয়ালি আমরা তিনটে জায়গাতে সাপ্লাই দিচ্ছি, তাই তো, আর এ সাপ্লাই দিচ্ছি, ওয়াই তে সাপ্লাই দিচ্ছি, আর বি তে সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা সাপ্লাই দিয়ে থাকি, কোথায় দিয়ে থাকি, স্টেটরে দিচ্ছি আমরা। উই আর গিভিং সাপ্লাই, উই আর we are giving input power to stator। আমরা স্টেটরে সাপ্লাই দিচ্ছি, রোটরে তো কোনো রকম সাপ্লাই দিচ্ছি না, রোটরে কি হচ্ছে, ইনডিউস হচ্ছে, তাই তো। তাহলে তাহলে আমাদের রোটরের ইনপুটটা কোথা থেকে আসছে, স্টেটর থেকে আসছে। রোটর ইনপুট কোথা থেকে আসছে, স্টেটর থেকে রোটরে পাওয়ার আসছে। ঠিক আছে, স্টেটর থেকে রোটরে পাওয়ার আসছে, তাহলে রোটরে পাওয়ার আসছে। এবার রোটর কি হচ্ছে, রোটর সেই পাওয়ারটা পেয়ে কি হচ্ছে, স্টেটর যে পাওয়ারটা রোটরকে দিচ্ছে সেই পাওয়ারটা কি হচ্ছে, রোটর নিজে ঘুরছে। তাহলে রোটরের মধ্যে একটা, রোটর যখন ঘুরছে দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। তাহলে হোয়াট রোটর ইজ গেটিং, রোটর কি পাচ্ছে, রোটর ভালো করে বোঝো, ইজ গেটিং ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম স্টেটর। স্টেটর থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছে। ঠিক আছে, আর রোটর কি করছে, রোটর ইলেকট্রিক্যাল পাওয়ারকে কনভার্সন করছে মেকানিক্যাল পাওয়ারে। ঠিক আছে, তাহলে তার জন্য কি হচ্ছে, রোটর ঘোরা শুরু করছে। এখন ভাবো রোটর কি রোটর কি যতটা পাওয়ার পাচ্ছে, ধরো রোটর 100 ওয়াট পাওয়ার পেলো, তাহলে কেউ 100 ওয়াটেরই মেকানিক্যাল এনার্জি কনভার্সন করতে পারছে না, দ্যাট ইজ নট পসিবল। কোনো মেশিন 100% পাওয়ার কনভার্সন করতে পারে না। তাহলে দেয়ার মাস্ট বি সামথিং লস, কিছুটা লস হচ্ছে। তাহলে রোটর এই পাওয়ারটা পাচ্ছে, সেই পাওয়ারটা কোথায় যাচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ারটা যাচ্ছে মেকানিক্যাল এনার্জিতে, যেটা কি করছে, ঘুরতে লাগছে। আর বাকিটা কোথায় চলে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। কেমন লস, আমরা যে কোনো ইন্ডাকশন মোটর হাত দিলে, বা যে কোনো মোটর হাত দিলে যখন চলছে দেখতে পাবে এটা হিট হচ্ছে। সেই হিটটা ম্যাক্সিমাম কারণে ফ্রিকশনের জন্য হয়। আর কি, আমরা যদি ফ্রিকশনটাকে যদি অ্যাভয়েড করি, এখন যদি ফ্রিকশনটাকে নেগলেক্ট করি, তাহলে দ্যাট ইজ কপার লস। কপার লস মানে যেটা হিট লস, দ্যাট ইজ I²R লস। তার মানে আমরা খুব সহজে একটা জিনিস বলতে পারি, স্টেটর থেকে যে রোটরটা পাওয়ার পাচ্ছে, রোটর পাওয়ার
ইনপুট rotor power input from stator থেকে পাওয়ার ইনপুট পাচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল পাওয়ার, এনার্জি না বলে পাওয়ার বলবো এখানে, প্লাস লস। হোয়াট টাইপ অফ লস? করা হয় কপার লসটা ডিনোট করা হয় হচ্ছে, এটা নিচে রেখে দিলাম, আই স্কোয়ার আর লস। ঠিক আছে, এখন এইটা এই লস। তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি যে আই স্কোয়ার আর ইজ ইকুয়ালস টু রোটর ইনপুট মাইনাস মেকানিক্যাল পাওয়ার। ঠিক আছে, এটা এটা শুধু এদিকে চলে গেল, এটা প্লাস ছিল ওইদিকে গেল মাইনাস হয়ে যাবে, শুধু এটুকু হয়ে গেল। তাহলে আমাদের রোটর ইনপুটটা কত আছে তাহলে দেখে নি, রোটরে আমার ইনপুট কত আছে। ঠিক আছে, তাহলে এ পাশে আমি রোটরে ইনপুট ক্যালকুলেশন করছি। দ্যাট ইজ এইভাবে লেখা হয়, রোটর ইনপুট তার মানে হচ্ছে পাওয়ার জেনারেটেড। ঠিক আছে, দ্যাট ইজ পিজি ইজ ইকুয়ালস টু এটা ইনটু টর্ক ডেভেলপ। ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে লিখবো 2 পাই স্পিড এটা হচ্ছে রোটর, রোটরে কতটা ইনপুট গেল। ঠিক আছে, কোথা থেকে? স্টেটর থেকে, স্টেটর থেকে রোটরে কতটা ইনপুট ফ্লো করেছে, এটা হচ্ছে এটার ফর্মুলা। হ্যাঁ, পাওয়ার জেনারেটেড। আচ্ছা, এটা কার মাধ্যমে ফ্লো হয়েছে? এই দেখো, রোটর স্টেটর এরকম থাকে আর রোটর এরকম থাকে, মাঝখানে কে থাকে? মাঝখানে থাকে এয়ার গ্যাপ। অনেক সময় কিন্তু এটাকে বলা হয় পাওয়ার জেনারেটেড এট দ্য এয়ার গ্যাপ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। মেকানিক্যাল পাওয়ার সেটাকে আমরা লিখবো পাওয়ার মেকানিক্যাল ডেভেলপ, সেটা ইকুয়ালস টু রোটর ইনটু টর্ক টি, এটাকে 2 পাই ইন আর ইনটু টর্ক ডেভেলপ, এইভাবে করে লেখা যায়। ঠিক আছে, তাহলে এইবার এই দুটো ফর্মুলা আমরা কি করব, এটা আর এটা আমরা এটা ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে ইকুয়েশনে যদি বসাই তাহলে আমরা কি পাবো? আই স্কোয়ার আর লস, সেটাকে আমরা এইভাবে করে লিখি পাওয়ার আর সি। ঠিক আছে, তাহলে সেটা ইকুয়ালস টু পিজি মাইনাস পিএমডি। এখন পিজির ভ্যালু আমরা বসাবো 2 পাই এন এস টাউ ডি মাইনাস 2 পাই এন আর টাউ ডি। এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই, আমরা কমন নিলাম, 2 পাই কমন নিলাম, সেখান থেকে কি হবে? এন এস মাইনাস এন আর ইন্টু টাউ ডিও আমরা কমন নিতে পারি। ঠিক আছে, এর পাশে টাউ ডিও কমন নিলাম। আচ্ছা, এবার তোমরা বলো তো এন এস মাইনাস এন এস মাইনাস এন আর, হোয়াট ইজ এন এস মাইনাস এন আর? এন এস মাইনাস এন আর তোমাদের নিশ্চয়ই মনে আছে
ns minus nr is equals to স্লিপ, যেটাকে আমরা এস দিয়ে বোঝাই। আর এটাকে আমরা এরকম লিখতে পারি 2 পাই স্লিপ ইনটু টাউ টি। ঠিক আছে, এইবার তাহলে এটা হচ্ছে আমাদের কি কপার লস। ঠিক আছে, পাওয়ার ইন কপার লস। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছিল বা আমরা কি বার করছিলাম, কপার রিলেশনশিপ বিটুইন কপার লস এন্ড রোটর ইনপুট। তাহলে আমরা এবার দুটো যদি রেশিও বার করি, রোটর ইনপুট বাই বা আমি উল্টো করে লিখছি তাহলে সুবিধা হবে, রোটর কপার লস বাই রোটর ইনপুট করলে আমরা কি পাবো? রোটর কপার লসের ফর্মুলা কি পেয়েছি? 2 পাই এস টাউ ডি আর আচ্ছা হ্যাঁ আচ্ছা আর আর ওটার ফর্মুলা পেয়েছি হচ্ছে আমরা 2 পাই ইন এস টাউ ডি। ঠিক আছে, এটাকে আমরা খুব বড় করে লিখলে 2 পাই সিপটাকে আমরা ভেঙে লিখছি in s minus in r tau d by 2 pi in s tau d। তাহলে দেখো এখান থেকে এগুলো সব কাটাকুটি হয়ে যাবে, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? পুরো থাকলো হচ্ছে in s minus in r by in s। তাহলে what is this? This is slip per unit, slip per unit। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আমরা এই টপিকটা নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে। এটাও কিন্তু খুব দরকার, আমাদের মাথায় রাখতে হবে যে রোটর কপার লস, যাকে আমরা এভাবে বলছি আরসি বাই পাওয়ার অ্যাট রোটর পাওয়ার ইনপুট। পাওয়ার ইনপুটটা আমরা কিভাবে দেখালাম? পাওয়ার ইনপুটটা আমরা হ্যাঁ পিজি পিজি এইভাবে দেখালাম। এটা কিন্তু খুব মনে রাখতে হবে আমাদের। এই জায়গাটা একটু ক্লিন করে দিচ্ছি ভালো করে বোঝার জন্য। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু নিউমেরিক্যালসে আসে, অনেক সময় ডেরিভেশনও করতে দেয়। ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ বিটুইন রোটর কপার লস অ্যান্ড রোটর ইনপুট। ঠিক আছে, আমি ছোট করে দিচ্ছি, স্ক্রিনটা দেখে নাও। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে যাব। সো নাও লেটস কাম টু আওয়ার নেক্সট টপিক, দ্যাট ইজ টর্ক ডেভেলপ। এতক্ষণ আমরা টর্ক ডেভেলপ এইটা টার্মটা ইউজ করেছি, তো এটা একটু সিম্পলিফাইড করবো আমরা। টর্ক ডেভেলপ, হোয়াট ইজ টর্ক ডেভেলপ? তো বাই ডেফিনেশন টর্ক ডেভেলপ হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বাই মেকানিক্যাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। যার সিম্পল ফর্মুলা হচ্ছে এটা।
মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটর, তাই তো? রোটরের অ্যাঙ্গুলার ভেলোসিটি, রোটরে কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাট রোটর, হ্যাঁ রোটর। তাহলে এটা থেকে আমরা কিছুক্ষণ আগে ডিরাইভ করলাম যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা একটু রিকল করি। সেখান থেকে আমরা কি বলতে পারি যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস স্লিপ ইন্টু পাওয়ার প্রোভাইডেড ফ্রম দ্য স্টেটর টু রোটর, এটা আমরা বলতে পারি, বা পাওয়ার জেনারেটেড অ্যাট দ্য রোটর বলতে পারি। ঠিক সেরকম করে আমরা এটাও বলতে পারি যে rotor angular velocity at the rotor is equals to 1 minus slip into angular velocity of synchronous speed, এটা আমরা বলতে পারি। তাহলে এটা যদি আমরা এখানে লিখি, এই দুটো যদি আমরা এখানে যদি ইনপুট করে দিই, এই এই ইকুয়েশনে যদি আমরা এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, এই দুটো ভ্যালু যদি পুট করি, তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 1 minus s into PG divided by 1 minus s into WS। তাহলে এবার এই দুটোকে ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি what we will get, the torque developed, that is power generated in the rotor by synchronous angular velocity at the for synchronous speed, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মাস্ট 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 রিমেম্বার, খুব এসেনশিয়াল ফর নিউমেরিক্যালস, অঙ্ক করার জন্য খুব দরকার। আচ্ছা, এছাড়া আরো একটা দিতে পারি, টর্ক লোড, যখন লোড থাকবে টর্কে, ঠিক আছে, যখন একটা লোড নিয়ে টর্কে তুলতে হবে, তখন তার ফর্মুলা কি? তখন তার ফর্মুলা হচ্ছে পাওয়ার আউটপুট, কতটা পাওয়ার আউটপুট হচ্ছে বাই রোটরে কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে মাইনিট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, টর্ক অ্যাট লোড। ঠিক আছে, টর্ক অ্যাট লোড, বা আমরা বলতে পারি পাওয়ার আউটপুট, সেটাও বলতে পারি। তার মানে সেখান থেকে পাওয়ার আউটপুট, কতটা পাওয়ার আউটপুটে যাচ্ছে, মানে ফাইনালি রোটর কতটা পাওয়ার দিয়ে একটা জিনিসকে ঘোরাচ্ছে, দ্যাট ইজ এখান থেকে আমরা পেয়ে যাব পাওয়ার আউটপুট ইজ ইকুয়ালস টু লোড ইনটু ওমেগা আর। তাহলে এটাকে আমরা একটু যদি এইভাবেও আমার পাওয়ার আউটপুটকে লেখা যায়। এবার পাওয়ার আউটপুট, হোয়াট ইজ পাওয়ার আউটপুট? পাওয়ার আউটপুট মানে হচ্ছে মেকানিক্যাল কতটা পাওয়ার আমি এর ভিতর দিয়েছিলাম মাইনাস কতটা পাওয়ার রোটেশনের জন্য লস হয়েছে, সেই পাওয়ারটা, সেটা ইকুয়ালস টু ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলো ছোট ছোট ফর্মুলাগুলো দিচ্ছি, এই ফর্মুলাগুলো মাস্ট 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 রিমেম্বার ফর নিউমেরিক্যাল, অঙ্ক করার জন্য কিন্তু খুব দরকার, বা তোমাদের পরবর্তীকালে যখন কাজে লাগবে, তোমরা যখন কোনো কোম্পানিতে চাকরি করবে, কতটা পাওয়ার আউট ফাইনালি আউটপুট হচ্ছে সেটা বার করার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখে না চট করে আমরা নেক্সট টপিকে যাব। এবার আমাদের নেক্সট টপিক চলে আসো, দ্যাট ইজ টর্ক অফ এন ইন্ডাকশন মোটর। একটা ইন্ডাকশন মোটরে কতটা টর্ক আমাদের জেনারেট হচ্ছে। চলো, তো এটা হচ্ছে টোটাল একটা টর্কের ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট, খুব মাইনুটলি তোমরা দেখো। এখানে সব কটা টার্মই তোমরা জানো এক্সেপ্ট কে। কে ইজ এন কনস্ট্যান্ট, যার কে এর ভ্যালু হচ্ছে 3 বাই ওমেগা এস, সেটাকে এরকম ভাবে লিখতে পারি 2 পাই এনএফ, and which is a constant, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তো দিস ইজ অ্যান ইকুয়েশন, টর্ক ইকুয়েশন অফ অ্যান ইন্ডাকশন মোটর। যে কোনো ইন্ডাকশন মোটরের
এটা টর্ক ইকুয়েশন। তো তোমরা সকলেই জানো বা এতক্ষণ ধরে হয়তো জেনে গেছো ক্লাস করতে করতে যে আমাদের এই যে এখানে যে স্লিপটা আছে, এই স্লিপটা বা যে কোনো ইন্ডাকশন মোটরের যে কোনো কন্ডিশনে আমার দুটো তিনটে মেইন কন্ডিশন আছে। একটা হচ্ছে অ্যাট স্ট্যান্ড স্টিল। অ্যাট স্ট্যান্ড স্টিল যখন মোটর দাঁড়িয়ে থাকে তখন এই স্লিপের ভ্যালু হয়ে যায় 1। এই যে বললাম মার্ক করে, এই স্লিপটার ভ্যালু সবসময় চেঞ্জ হতে থাকে, 1 হয়। যখন সিঙ্ক্রোনাস স্পিডে থাকে, যদিও সিঙ্ক্রোনাস স্পিডে থাকলে মোটর স্টপ হয়ে যাওয়ার কথা, তাহলে সেটাই দেখবো আমরা কি হয়। তাহলে সেই ক্ষেত্রে স্লিপ আমাদের 0 হয়ে যায়। আর দেখবো ম্যাক্সিমাম অ্যাট ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম টর্ক কোন কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক মোটর পেতে পারে, এই তিনটে কন্ডিশন এখন আমরা অ্যাপ্লাই করে দেখবো। এই স্লিপের তিনটে কন্ডিশন, একটা কন্ডিশন দুটো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে দেখবো যে কোন কন্ডিশনে আমাদের কি হচ্ছে। তাহলে চলে আসি ফার্স্ট অ্যাট স্ট্যান্ড স্টিল। অ্যাট স্ট্যান্ড স্টিল যখন দাঁড়িয়ে আছে তখন এস এর ভ্যালু হচ্ছে 1। তাহলে টর্ক ইজ ইকুয়ালস টু কে, এস এর ভ্যালু আমাদের 1 হয়ে যাবে। 1 মানে 1 আর লিখতে হচ্ছে না, আর 2 বাই আচ্ছা এখানেও এস এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, আমার এস আর লিখতে হচ্ছে না। ঠিক আছে, আমি এটাকে আরো সিম্পলিফাই করতে পারি, কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে, কে এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে আরো সিম্পলিফাইড হয়। দরকার নেই আমার, আমার এরকম থাকলেই বোঝা যাচ্ছে। তো দিস ইজ স্ট্যান্ড স্টিল টর্ক অফ এ ইন্ডাকশন মোটর, ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করতে লাগে। টর্ক এট সিঙ্ক্রোনাস স্পিড, এটা টর্ক এট স্ট্যান্ড স্টিল। এবার টর্ক এট সিঙ্ক্রোনাস স্পিড, আমরা কি জানি সিঙ্ক্রোনাস স্পিডে এন আর সমান সমান এন এস। তাহলে স্লিপ আমার কি হবে, এন এস মাইনাস এন আর বাই এন এস ফর্মুলা। তাহলে এন আর যদি এন এস এর সমান সমান হয় তাহলে স্লিপ সমান সমান 0 হয়ে যাবে। তাহলে টর্কের এখানে যদি স্লিপের ভ্যালু আমরা 0 যদি বসাই, এই ইকুয়েশন মেইন ইকুয়েশন, এখানে যদি আমরা স্লিপের ভ্যালু 0 বসাই তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা টোটালটাই আমার 0 হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা বসাই এই ইকুয়েশনে স্লিপের ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে টোটাল টর্ক ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তার মানে যখন সিঙ্ক্রোনাস স্পিড অ্যাচিভ করবে কোনো একটা ইন্ডাকশন মোটর, সেক্ষেত্রে টর্ক থাকবে না, কোনো রোটেটিং ফোর্স থাকবে না, সেক্ষেত্রে মোটর বা রোটর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আগেও তোমাদের এক্সপ্লেন করেছিলাম আরেকটা ফান্ডা দিয়ে, আজকে আরেকটা ফান্ডা দিয়ে তোমাদের এক্সপ্লেনেশন পেয়ে গেলে যে ক্ষেত্রে সিঙ্ক্রোনাস স্পিড অ্যাচিভ করলে মোটর বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের বার আমরা ইএমএফ শুরু দিয়ে বুঝিয়েছিলাম। এইবার পরের কন্ডিশন, কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক। কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক। আচ্ছা এর ডেরিভেশন আমি তোমাদের আর দেখাচ্ছি না, যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে আর খুব শর্ট করে আমি তোমাদের পড়াতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমি আর ডেরিভেশন করে দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট একদম জাস্ট ফর্মুলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেরিভেশন তোমাদের নোটস থাকবে, নোটস থেকে তোমার ডেরিভেশনটা দেখে নেবে। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এই ক্ষেত্রে কিন্তু। টর্ক ইজ, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এটা ইকুয়ালস টু আর, সেই জন্য কিন্তু এখানে 2 পাওয়ার হয়েছে। ঠিক আছে, মানে এই ক্ষেত্রে এটা কোন কন্ডিশনে হচ্ছে, যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু রিঅ্যাকট্যান্স। ঠিক আছে,
এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে লেখা যায়। হ্যাঁ, এই দুটো ফর্মুলা, দুটোই সেম ফর্মুলা। ঠিক আছে, আমি কি বললাম, এটা এরকম এই কন্ডিশনটা যখন রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু রিঅ্যাকট্যান্স হচ্ছে, সেই কন্ডিশনে আমাদের কি হয়, ম্যাক্সিমাম টর্ক অ্যাচিভ করা হয়। ঠিক আছে। আচ্ছা, আমার মনে রাখতে হবে যে রিঅ্যাকট্যান্স কিন্তু আমরা মানে নিজের মতো করে করতে পারছি না। রিঅ্যাকট্যান্স কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেবল। ফ্রিকোয়েন্সিটা যখন ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে, তখন আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন আসছে। ঠিক আছে, তো দেখে নাও। দেখে নেওয়ার পর আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, এই পার্টটা এইটুকু